Hello my friends, I welcome all of you in another tutorial video of Byju's classes, and today uh, I would talk about John Keats and some of his salient features which we should obviously know to understand basically the poet and then his poetry. তো আজকে জন কিটসের কবিতার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমি আলোচনা করব। যে বৈশিষ্ট্যগুলো জানা থাকলে জন কিটসের কবিতা, বিশেষ করে দ্য পোয়েমস দ্যাট ইউ হ্যাভ ইন ইয়োর সিলেবাস, ওড টু অটম এবং ওড টু আ নাইটিঙ্গেল, এই দুটো কবিতা বা ওভারঅল জন কিটসের যে কোনো কবিতাই পড়তে আমাদের ভীষণ এবং বুঝতেও ভীষণ সুবিধে হবে। উই উড ফাইন্ড দ্য হিজ পোয়েমস much easier to understand. তাহলে এর পরবর্তীতে যে ভিডিও আমি নিয়ে আসবো সেখানে আমি কিন্তু তোমাদের সিলেবাসের দুটো কবিতা অড টু অটাম এবং অড টু নাইটিঙ্গেলের মধ্যে অড টু অটাম নিয়ে প্রথমে আলোচনা করব। কিন্তু আজকে জন কিটস এর কবিতার বিশেষ কিছু বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যের দিকগুলো আমি এখানে আলোচনা করব এবং যেগুলো তার লেখা অড টু অটাম বা অড টু নাইটিঙ্গেল এই দুটো কবিতাকেই বুঝতে কিন্তু ভীষণভাবে হেল্পফুল হবে। তাহলে আজকের এই ভিডিওটিকে তোমরা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও হিসাবে দেখতে পারো। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস বিগিন। তো যেহেতু আমাদের ইন্টেনশন হলো জন কিটসের লেখা অড টু অটাম এই কবিতাটি সম্পর্কে জানা এবং বোঝা, এবং পরবর্তীতে অড টু নাইটিঙ্গেল নিয়েও আমরা বিস্তারিত জানবো। তো প্রথমত আমি অড টু অটাম দিয়ে শুরু করছি। আর একটি বিষয় হলো যে কবিতাকে বোঝার পূর্বে আমাদের অবশ্যই কবিকে বুঝতে হবে, কবি সম্পর্কে জানতে হবে। তো বেসিক্যালি উই শুড নো অ্যাবাউট দ্য পোয়েট জন কিটস, আওয়ার প্রেজেন্ট পোয়েট, দ্যাট ইজ জন কিটস। তো অড টু অটাম নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমি জন কিটসকে নিয়ে কিছু কথা বলতে চাই এবং তার কবিতার বিশেষ কিছু দিক রয়েছে, বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পরবর্তীতে গিয়ে কিন্তু যেমনটা আমি বললাম অড টু অটাম বা অড টু নাইটিঙ্গেল বুঝতে আমাদের ভীষণই সাহায্য করবে। তো প্রথম কথা হলো জন কিটস, অ্যাজ ইউ অল নো দ্যাট জন কিটস is a romantic poet. John Keats is a romantic poet or a second generation romantic poet, বা বলা যেতে পারে জন কিটস is one of the pivotal or major figure of the second generation romantic poets along with P.B. Shelley and Lord Byron. So John Keats was born in 1795 and passed away in the year 1821. তিনি খুব অল্প বয়সে মারা গেছিলেন। He died of tuberculosis, as we all know. তো জন কিটসের জীবনী তোমরা যদি পড়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানবে যে জন কিটস খুব অল্প বয়সে মারা যান এবং 1821 সালে তিনি মারা যাচ্ছেন এবং টিউবারকিউলোসিসে তিনি আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। আর জন কিটসের পরবর্তী কবিতা মানে ওড টু নাইটিঙ্গেলে কিন্তু একটা ডিরেক্ট রেফারেন্স রয়েছে, যেখানে তিনি তার ভাই টম কিটস, তার ভাই জন কিটসের ভাই, তিনি কিন্তু জন কিটসের আগে মারা যাবেন একইভাবে রোগাক্রান্ত হয়ে। তো ওই পার্সোনাল ডেসপন্ডেন্সি বা পার্সোনাল লসের এই বিষয়টা কিন্তু তিনি তার কবিতার মধ্যে উল্লেখ করেছেন, যদিও ওড টু অটামের মধ্যে সেই বিষয়টি নেই, ওড টু নাইটিঙ্গেলের মধ্যে রয়েছে। তো আমি তো বলে দিলাম যে আজকে আমি জন কিটস এর কবিতার বিশেষ কিছু দিক নিয়ে আলোচনা করব, যেগুলো অড টু অটাম বা অড টু নাইটিঙ্গেল বুঝতে আমাদের সাহায্য করবে। তাহলে প্রথম কথা হলো জন কিটস ইজ আ রোমান্টিক পোয়েট, or he is one of the major romantic poets, second generation romantic poets along with P.B. Shelley and Lord Byron. তো রোমান্টিক বা রোমান্টিসিজমের রোমান্টিসিজম হ্যাভ সাম ফিচার্স ইন কমন। রোমান্টিসিজমের কিছু ফিচার্স রয়েছে, সেটা অনেকের কবিতার ক্ষেত্রে আমরা সেই কমন ফিচার্সগুলো খুঁজে পাবো, কিন্তু এখানে মূলত আমি জন কিটসের যে সমস্ত কবিতা, সেই সমস্ত কবিতার নিরিখে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সেটাকে আমি আলাদাভাবে তোমাদের সামনে দেখাচ্ছি এবং এই বৈশিষ্ট্যগুলো তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা কিন্তু পরবর্তী কবিতাগুলো যেগুলো নিয়ে আমি আলোচনা করবো তোমরা সহজে খুব বুঝতে পারবে। তো এখানে বলেছি সেলিয়েন্ট ফিচার্স অফ কিটসেস পোয়েট্রি, কিটসের কবিতার কিছু
প্রধান প্রধান বৈশিষ্ট্য কি, যে কিটসের কবিতায় আমরা পাবো সেন্সুয়াসনেস, মানে কিটসের কবিতা আমরা যখন পড়ি তখন আমরা যেন আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে তার কবিতাকে অনুভব করতে পারি। যেভাবে তিনি ডেসক্রাইব করেন সবকিছু, তার ডেসক্রিপশন এতটাই লিভলি, এতটাই জীবন্ত, যে অ্যাজ ইফ উই ক্যান সি উইথ আওয়ার আইস। তিনি ফুলের সুঘ্রাণের কথা সুন্দরভাবে তুলে ধরেন, অ্যাজ ইফ উই ক্যান স্মেল। তো পেন্টা সেন্সেস মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেন আমরা কিটসের কবিতাকে অনুভব করতে পারি। মানে জন কিটস তার কবিতাকে এত সুন্দরভাবে লিখতে পারতেন এবং উপস্থাপন করতে পারতেন যে তার কবিতা শুধু পাঠের বিষয় না, অনুভব করার বিষয়। ইটস মোর আ ম্যাটার অফ ফিলিং দেন অফ মেয়ার রিডিং। যাই হোক, তাহলে কিটসের কবিতার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো সেন্সুয়াসনেস বা পেন্টা সেন্সুয়াসনেস। ঠিক আছে, এটা অট্টু অটাম পড়তে গিয়ে আমরা প্রথম স্ট্যান্ডাতেই এরকম বেশ কিছু বর্ণনা পাবো যেগুলো কিন্তু ভীষণভাবে সেন্সুয়াসনেসের সঙ্গে রিলেটেড, এবং এই বিষয়টির কথা সেখানে তুলে ধরা হয়েছে। আবার আমরা যখন অট্টুয়া নাইটিঙ্গেল পড়বো সেখানেও কিন্তু এই সেন্সুয়াসনেসের বিষয়টা আসবে। দ্য ওয়ে the poet would give us a description of the wine and all that and the flowers. তো যাই হোক, তাহলে প্রথম ফিচার হলো সেন্সুয়াসনেস, তোমরা এটা মনে রাখবে। সেন্সুয়াসনেস or penta sensuousness, penta stands for the five senses that we have, বা সেন্সুয়াস ইমাজেরিও বলা যেতে পারে। এমনভাবে ডেসক্রিপশন তিনি দিচ্ছেন যে আমরা যেন দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, ঘ্রাণ পাচ্ছি। এনিওয়েজ, সো দ্য ফার্স্ট ফিচার ইজ সেন্সুয়াসনেস or sensuous imageries. দ্বিতীয় বৈশিষ্ট্য হলো হেলেনিজম। What is Hellenism? Hellenism refers to the height of Greek culture. The height of Greek culture has been referred here as Hellenism. Sorry. And Keats has been called Hellenistic because he continued Hellenism through his poetry. হেলেনিজম বলতে গ্রিক কালচার কে বোঝানো হয়েছে, এবং কিটসকে হেলেনিস্টিক বলা হচ্ছে কারণ কিটস তার কবিতার মাধ্যমে গ্রিকের সেই হেলেনিস্টিক অ্যাপ্রোচকে তুলে ধরার চেষ্টা করেছেন বা তুলে ধরেছেন। যেমন এই কবিতা যখন আমরা পড়বো তখন আমরা দেখবো যে কিটস হ্যাজ ডেসক্রাইব নেচার ইন ভেরিয়াস ফর্মস, ইন ভেরিয়াস ফিগার্স। এই কবিতায় আমরা দেখবো যে কিটস নেচারকে বিভিন্ন ফিগারে দেখাচ্ছেন, বিভিন্ন ফিগারে ডেসক্রাইব করেছেন। তাহলে এটা কিন্তু অনেক ক্ষেত্রেই হেলেনিজমের সঙ্গে কানেক্টেড। তো আমি যখন পরবর্তী কবিতা ডিটেইলে পড়াবো তখন এই বিষয়গুলোর সঙ্গে আমি এই ফিচার্সগুলোর সঙ্গে কবিতাটাকে রিলেট করব। এটা একটা তোমরা প্রাথমিক একটা ক্লাস হিসেবে এটাকে নিতে পারো। ওকে, প্রিলিমিনারি একটা ডিসকাশন হিসেবে নিতে পারো, এবং এটা কিন্তু ভীষণই হেল্পফুল হবে। আচ্ছা, পরবর্তীতে লাভ ফর নেচার। যদিও রোমান্টিসিজমের একটি বৈশিষ্ট্যই হলো লাভ ফর নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসার কথা এখানে উঠে আসে। প্রকৃতির প্রতি মানুষের যে ভালোবাসা, কবির যে ভালোবাসা, সেটা এখানে ব্যক্ত হয়। তো লাভ ফর নেচার, অট্টু অটাম, অটাম ইজ আ সিজন অফ নেচার। তো প্রকৃতির প্রতি কবির যে ভালো লাগা এবং ভালোবাসা, তার সাক্ষ্য বহন করছে কিন্তু এই কবিতাটা। তাহলে লাভ ফর নেচার is another feature of romanticism as well as Keats's poetry. It is one of the salient features of Keats's poetry. আরেকটি বিষয় হলো flight of imagination, কল্পনার উড়ান। flight of imagination, কল্পনা। তাহলে flight of imagination is a very important feature of romanticism as well as any romantic poem or of the work by any romantic poet. তাহলে ফ্লাইট অফ ইমাজিনেশন, কল্পনার বিষয়টা, এটাও কিন্তু ভীষণভাবে আমরা কিটসের কবিতায় বা অন্যান্য যে সমস্ত রোমান্টিক পোয়েটরা রয়েছেন তাদের কবিতায় আমরা পাচ্ছি। পরবর্তীতে একটি ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট
ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হলো এসকেপিজম বা এসকেপিস্ট টেন্ডেন্সি। এটা কিন্তু খুব বেশি করে ধরা দেবে আমরা যখন পরবর্তীতে অটোয়া নাইটিঙ্গেল কবিতাটা পড়ব সেখানে। অটোয়া নাইটিঙ্গেল কবিতায় এসকেপিস্ট টেন্ডেন্সি বা এসকেপিজম এই বিষয়টা কিন্তু ভীষণভাবে উঠে আসছে। বিষয়টি আসলে কি, এসকেপিজমে জেনে নাও। আমরা জানি এসকেপ মানে পালিয়ে যাওয়া। তো আমরা জানি যে the earth that we live in is full of corruption. Here is bloodshed, here is violence, here is corruption, here is murder and what not, here is suffering. তা আমরা জানি যে আমাদের এই জগৎ জরা জীর্ণ, ব্যাধি, ক্ষয়, অবিচার, অন্যায় এ পরিপূর্ণ, এখানে মানসিক শান্তি নেই। তাই আমরা অনেক সময়ই চাই একটা এমন আইডিয়াল ওয়ার্ল্ড পেতে, যে আইডিয়াল ওয়ার্ল্ড হচ্ছে এই যাবতীয় করাপশন মুক্ত, পার্থিব করাপশন মুক্ত, and where one would have the absolute peace of mind. তো রোমান্টিক কবিদের বিরুদ্ধে এই কমপ্লেইনটা আনা হয়েছে বরাবরই, যে দে আর এসকেপিস্ট, দে অলওয়েজ ওয়ান্ট টু লিভ দিস ওয়ার্ল্ড and to fly to another ideal world where they would have absolute peace, where they would get rid of the earthly sufferings and all that. তো এই বিষয়টা কিন্তু অটোয়া নাইটিঙ্গেল আমরা পাবো, যে অটোয়া নাইটিঙ্গেলকে জন কিটস দেখছেন একটা আইডিয়াল ওয়ার্ল্ডের রিপ্রেজেন্টেটিভ হিসাবে। তো তিনি এই জগৎটিকে পছন্দ করছেন না, তিনি চাইছেন তিনিও যদি নাইটিঙ্গেলের জগতে চলে যেতে পারতেন। তো এই এসকেপিজমের বিষয়টা অটোয়াটমের ক্ষেত্রে অতটা অ্যাপ্লিকেবল না, কিন্তু অটোয়া নাইটিঙ্গেলের ক্ষেত্রে ভীষণই অ্যাপ্লিকেবল। আজকের এই আমি পরবর্তীতে যখন অটোয়া নাইটিঙ্গেল নিয়ে আলোচনা করব তখন কিন্তু জন কিটস নিয়ে আলোচনা করব না, আমি সরাসরি কবিতায় যাওয়ার চেষ্টা করব। তাই আজকে আমি কম্বাইন করে কি কি বৈশিষ্ট্য রয়েছে যেগুলো দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, কম বা বেশি, কম ও বেশ, মরাললেস, সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। আর মিউজিক, সুইট diction, symphony, sounds, sweet sounds and music is another salient feature of romantic poetry. তাহলে these are the salient features of romanticism as well as Keats's poetry. Anyways, এবারে Ode to Autumn এই কবিতাটাতে আমি আসছি। Ode to Autumn, what kind of a poem is this? This is actually an ode. তো কি ধরনের ওড, হোয়াট কাইন্ড অফ অ্যান ওড ইজ ইট, সেটা নিয়ে আমি যখন এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স পরবর্তীতে দেবো বা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স দেবো সেখানে আমি আলোচনা করে দেবো বা বলে দেবো। এনিওয়েজ, সো অড টু অটাম এটাকে যদি আমরা টাইপ হিসাবে ধরি, কি ধরনের কবিতা, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দিস, হোয়াট ইজ ইটস জনরা অর সাব জনরা, তাহলে দিস ইজ অ্যান ওড, ODE, Ode to Autumn। যদিও অনেক ক্ষেত্রেই শুধুমাত্র বলা হয়েছে টু অটাম, কিন্তু দ্য ফুল টাইটেল ইজ Ode to Autumn। এবারে ভীষণ ইম্পর্টেন্ট এই পয়েন্টসগুলো। কম্পোজড, টাইম অফ কম্পোজিশন অর ইয়ার অফ কম্পোজিশন, দ্য পোয়েম ওয়াজ কম্পোজড অন 19 সেপ্টেম্বর 1819। 1819 সালে 19 সেপ্টেম্বর এই কবিতাটি রচিত হচ্ছে। এখানে একটা বিষয় রয়েছে যে অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড দ্য কম্পোজিশন অফ দ্য পোয়েম, এবং এই কবিতাটি কবি কেন লিখেছিলেন, সেটা কি ধরনের ভাবনা নিয়ে লিখেছিলেন, বা আন্ডার হুইচ এফেক্ট ডিড দ্য পোয়েট রাইট দিস পোয়েম অর কম্পোজ দিস পোয়েম, এই বিষয়ে দ্য পোয়েট ওয়ান্স রোট আ লেটার টু হিজ ফ্রেন্ড রেনল্ড, এবং সেখানে তিনি লিখেছিলেন যে তিনি কবিতাটি কেন লিখছেন, হোয়াট ওয়াজ দ্য এফেক্ট আন্ডার হুইচ হি কম্পোজ দ্য পোয়েম। তো এই বিষয়গুলো রয়েছে। তোমাদের আমি বরাবরই বলেছি যে কোনো একটি কবিতা পড়ার ক্ষেত্রে তোমরা তার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এবং ব্যাকগ্রাউন্ডগুলো পড়ার চেষ্টা করবে। আমি ভিডিওতে যথাসম্ভব ইম্পর্টেন্ট টপিকগুলো তুলে ধরার চেষ্টা করি। আমার ইন্টেনশন কখনোই এটা না যে এমসিকিউ কোয়েশ্চেন্স দিয়ে তোমাদেরকে শুধুমাত্র একটা ভিডিও রেডি করে দেওয়া, কারণ কবিতার ব্যাকগ্রাউন্ডগুলো, ইম্পর্টেন্ট টপিকসগুলো জানা দরকার। এনিওয়েজ, আর আমি আছি, I will keep on uploading the videos, but sometimes some other issues come over there as an obstacle, but I finally overcome them and I will keep on overcoming and get back to you. Anyways, তাহলে প্রথম কথা হলো Ode to Autumn এর date of composition very important because these types of questions may come in the form of MCQ based question pattern। যদি MCQ based question pattern হয় তবু এখানে আসতে পারে, বা ডেসক্রিপটিভ হলেও সেখানে এই পয়েন্টসগুলো হেল্পফুল হবে। তাহলে ডেট অফ কম্পোজিশন হলো 19 সেপ্টেম্বর 1819।
This was the time of its composition. পরবর্তীতে when was it published? It was published in the year 1820. পরবর্তীতে 1820 সালে কবিতাটি প্রকাশিত হচ্ছে। এখানে একটা কথা তোমাদের বলি যে জন কিটস was not accepted, was not acknowledged as a genius during his lifetime by the critics. That means John Keats in his lifetime was not acknowledged by the critics as a genius. জন কিটস তার জীবদ্দশায় কিন্তু ক্রিটিক্সদের দ্বারা ভীষণভাবে সমালোচিত হয়েছিলেন, তিনি খুব একটা অ্যাকনোলেজমেন্ট পাননি। However, he got it posthumously. পরবর্তীতে মরণোত্তর তিনি তার আসল অ্যাকনোলেজমেন্ট খ্যাতিটি অর্জন করেছিলেন। He got prominence as a poet posthumously. Anyways, it's a matter of regret. Anyways, later on the poem was published in 1820. 1820 সালে এই কবিতাটি প্রকাশিত হচ্ছে এবং name of the volume into which it was published is very important. Later on it got published in a volume of Keats's poetry that included Lamia and the Eve of Saint Agnes. A Lamia and Eve of Saint Agnes এটার মাধ্যমে কবিতাটি প্রকাশিত হচ্ছে। তো আজকে আলোচনার বিষয়বস্তু তাহলে এটাই ছিল, যে আমি দেখানোর চেষ্টা করলাম যে জন কিটস এর কবিতার সেলিয়েন্ট ফিচার্সগুলো কি, এবং সেই ফিচার্সগুলো ভীষণই হেল্পফুল হবে অটো অটাম বা জন কিটসের লেখা অটো নাইটিঙ্গেল পড়ার ক্ষেত্রে, এবং ফর বেটার রিডিং অ্যান্ড বেটার আন্ডারস্ট্যান্ডিং of the poems that you have specifically in your syllabus, as well as I have also tried to show you the salient features of romanticism. I have also shown you the basic info of অটো অটামের যে বেসিক ইনফরমেশনগুলো যেগুলো ভীষণ হেল্পফুল সেগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই ভিডিওটা আশা করি তোমরা অনেক you would find this video quite helpful for the better understanding of the poem, এবং এর পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো, সেখানে অটো অটাম কবিতাটা আমি ডিটেলে অ্যানালিসিস করব, এবং তার পরবর্তীতে যেভাবে এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স থাকে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ ফেথ অন মি, আই এম অলওয়েজ উইথ ইউ, আই উইল কিপ অন আপলোডিং ভিডিওস। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and share with your friends, and please like and comment. Thank you so much.